নমস্কার, দেখছেন নিউজ লাইভ বাংলার সাফ কথা। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আজ সাফ কথায় যে বিষয় নিয়ে আমাদের আজ আলোচনা, যেখানে বাংলাদেশে আমরা দেখছি কিন্তু ইউনূস সরকারের আবার নতুন করে দাবাদাবি। বাংলাদেশে একেবারে অচেনা মোড় নিয়েছে গণতন্ত্র, এবং তার মধ্যে সামরিক ছায়া কেন এবার দাবাদাবি করছে তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদের সচিব বরভূয়ার একেবারে বিস্ফোরক একটা প্রস্তাব, যেখানে তিনি বলছেন যে প্রয়োজনে দেশের প্রত্যেকটি নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হবে। অন্যদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ৩ বাহিনীর বৈঠক, সেই বৈঠক কিন্তু আরো ঘন করেছে রহস্যের মেঘ। তাহলে প্রশ্ন উঠছে যে এবার কি ভারত বিরোধী নতুন কোনো রাজনৈতিক নাটকের সূচনা? প্রথমেই দেখাবো আপনাদের একটা প্রতিবেদন এবং তারপর আমরা যাবো আলোচনায়, থাকবেন বিশিষ্টরা। দেখুন। ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র ডক্টর ইউনূসের। দেশের প্রতিটি নাগরিককে প্রয়োজনে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হবে ঘোষণা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়ার। এ কি জাতীয় নিরাপত্তার বার্তা, নাকি ভারতের বিরুদ্ধে এক গোপন সামরিক কৌশল? ডক্টর ইউনূস ও ৩ বাহিনীর গোপন বৈঠক বাড়াচ্ছে সন্দেহের ঘনঘটা। নির্বাচনের আগে মাঠে নামছে ৯০,০০০ সেনা। বাংলাদেশ কি গণতন্ত্রের পথে, নাকি ভারতের বিরুদ্ধে এক নতুন কৌশলের খেলা শুরু? ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার সোশ্যাল মিডিয়ার প্রস্তাব ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ঝড়। সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া সোশ্যাল মিডিয়ায় প্রস্তাব দিয়েছেন, প্রয়োজনে দেশের প্রতিটি নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনতে হবে। দেখুন সেই পোস্ট, কি লেখা এই পোস্টে। এই ঘোষণা ঘিরেই উঠছে ভারত বিরোধী ষড়যন্ত্রের গুঞ্জন। অন্যদিকে শনিবার ডক্টর ইউনূসের সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের দীর্ঘ বৈঠক ঘিরে জল্পনা। সরকারি ব্যাখ্যা অনুযায়ী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তার প্রস্তুতি ছিল বৈঠকের মূল উদ্দেশ্য। মাঠে নামছে প্রায় ৯০,০০০ সেনা, ২৫০০ নৌ সদস্য ও ১৫০০ বিমান সদস্য। প্রতিটি উপজেলায় থাকবে এক কোম্পানি সেনা। কিন্তু রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, নির্বাচনের আড়ালে কি করে উঠছে কোনো বৃহত্তর কৌশল? ভারতের ভূমিকাকে কেন্দ্র করে বাংলাদেশে ক্রমেই বাড়ছে সন্দেহ ও শীতলতা। কেউ দেখছেন ইউনূস সরকারের পরিকল্পনায় ভারত বিরোধী দৃষ্টিভঙ্গি, আবার কেউ একে দেখছেন রাষ্ট্র নিয়ন্ত্রণের সামরিক রূপে রূপান্তরের প্রথম ধাপ হিসেবে। বাংলাদেশের ভবিষ্যৎ এখন প্রশ্নবিদ্ধ। গণতন্ত্রের পথেই এগোবে দেশ, নাকি নতুন কোনো ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের আঁচে দগ্ধ হবে উপমহাদেশ? নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ লাইভ বাংলা। এবং এই প্রতিবেদনের পরে কিন্তু নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে, যেখানে আমরা জানি ঠিক ১ সপ্তাহ আগেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সরকার, তিনি পাকিস্তানের সচিবের সঙ্গে একটা বৈঠক করেন এবং সেই বৈঠকে তিনি নিজেই যা করেছিলেন, তিনি একটি মানচিত্র উপহার দিয়েছিলেন পাকিস্তানের সচিবকে, যেই মানচিত্রে অসমের নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব ভারতও কিন্তু অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশের সীমানায়। এবং তা নিয়ে তো একটা জল্পনা হয়েছে, জানিয়ে আমরা আলোচনা করেছি যে তাহলে এবার কি বার্তা দিতে চাইছেন ইউনূস। কিন্তু তার ঠিক ১ সপ্তাহ পর দেখুন এবার যে নতুন করে খবর, যেখানে এবার বাংলাদেশের প্রত্যেক নাগরিককে বলা হচ্ছে যে সামরিকভাবে তাদেরকে প্রস্তুত থাকতে হবে, ৩ সেনা নামানো হচ্ছে। এইটা নিয়ে কিন্তু নতুন করে আরো একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও বাংলাদেশের সেনাবাহিনীর তরফে যা বক্তব্য যে আগামীতে রয়েছে তাদের ভোট এবং সেই জন্যই এই প্রশিক্ষণ, কিন্তু
প্রশ্ন বিভিন্ন ধরনের রয়েছে যে এই ভোট তবে কি নিয়ে, কারণ এই ভোটের মধ্যে কেন তিন সেনাবাহিনী নামানো হচ্ছে, যেখানে ভোট পরিচালনায় লোকাল পুলিশ থাকে, আধা সেনা থাকে, তাতে এবার তিন সেনা কেন? বাংলাদেশে জুলাই সনদে একেবারে মতভেদ, গণভোটের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট কবে হবে তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর উপর ছেড়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠক হয় এবং সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গণভোটের সময় ও বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এই জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, যে ছবি আপনাদের সামনে এবার দেখতে পাচ্ছেন আপনারা। এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কি বলেছেন তার বক্তব্য শুনুন। কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। আমি বলেছিলাম প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদ, এই সিদ্ধান্ত থেকে আমরা মোটেও সরে আসি নাই। উপদেষ্টা পরিষদের সভায় ঐক্যমত কমিশনের প্রস্তাবিত জুলাই দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। ধন্যবাদ। বেশ, একেবারে আপনারা শুনলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য। আমরা আজকের সাফ কথা আলোচনা যেহেতু করছি, আমাদের সঙ্গে বিশিষ্টরা রয়েছেন। আমি প্রথমেই পরিচয় করে দিতে চাই, প্রাক্তন সেনাকর্তা মোহন রাও আমাদের সঙ্গে আজ রয়েছেন সাফ কথায়। মোহনবাবু, আপনাকে নিউজ লাইভ বাংলার সাফ কথায় স্বাগত জানাচ্ছি। এবং আবারও কিন্তু নতুন করে একটা জল্পনার সৃষ্টি হয়ে গিয়েছে, যেখানে আমরা দেখেছি ঠিক এক সপ্তাহ আগেই বাংলাদেশের প্রধান তিনি মোহাম্মদ ডক্টর ইউনূস তিনি গেলেন পাকিস্তানের সচিবের সঙ্গে, তিনি বৈঠক করেন। কিন্তু সেই বৈঠকে দেখা গেল তিনি একটা মানচিত্র উপহার দেন পাকিস্তানের সচিবকে। যেই মানচিত্রে আমরা দেখেছি যে ভারতবর্ষের যে নর্থ ইস্ট রিজন, সেই নর্থ ইস্ট রিজনকে কিন্তু রাখা হয়েছে বাংলাদেশের আওতায়। এটা নিয়ে একটা জল্পনা নতুন করে উস্কেছিল, যা নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু আজকে যা খবর আমরা পাচ্ছি যে এইবার বাংলাদেশে নতুন করে তিন সেনা নামানো হচ্ছে তাদের, এবং বলা হচ্ছে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে সামরিক প্রশিক্ষণ নিয়ে রাখতে হবে, একেবারে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কিন্তু যখন প্রশ্ন করা হয় যে তাহলে এটা কি নতুন কোনো আবারও অভিসন্ধি তাদের, তারা বলে যে সেনা তরফ থেকে জানানো হয় যে সামনে গণভোট রয়েছে, সেই ভোটের আওতায় এই পদক্ষেপ। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের গণভোট কবে হবে তা নিয়ে এখনো কোনো ধরনের বিবৃতি জারি করা হয়নি, এবং ভোটে সাধারণত আমরা দেখি লোকাল পুলিশ বা আধা সেনা থাকে। তাহলে মূলত কি কারণে এই নতুন অভিসন্ধি, কি মনে করছেন আপনি? দেখুন, সমস্ত নিউজ লাইভ বাংলার দর্শক বৃন্দকে জানাই অভিনন্দন, শুভ সন্ধ্যা। মেইন কথা হচ্ছে যে বাংলাদেশ এখন যে পরিস্থিতি আজকে পাকিস্তানের আছে, সেই পরিস্থিতি আজ বাংলাদেশেরও হয়ে গেছে। কেন কি বাংলাদেশ যতদিন ভারতের সাথে ভালো ছিল, সম্পর্ক ভালো ছিল, শেখ হাসিনা যতদিন ছিলেন ওখানে, ততদিন বাংলাদেশ আর ভারতের সুসম্পর্ক ছিল। আজকে ভারতের সাথে শত্রুতা করে পাকিস্তান যেমন কিছু পায়নি, তেমনি বাংলাদেশও কিছু পাবে না।
আর রইলো তাদের তিনও সেনাবাহিনী যে নিয়ে প্রশিক্ষণ বা সিভিলিয়ানদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে যুদ্ধকালীন তৎপর্যায়ে ওদেরকে তৈরি করা। দেখুন, এইগুলো এদের ইন্টারনাল ম্যাটার, আমরা তার মধ্যে যেতে চাই না। হুম কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ভারত আজকের সময় বিশ্বের চতুর্থ সর্বশ্রেষ্ঠ সেনাবাহিনী, এবং আমরা চায়নাকেও পেরিয়ে আজকে সেকেন্ড লার্জেস্ট এয়ারফোর্স হয়ে গেছি। হুম তো আমি এটাই বুঝে উঠতে পারি না, এটা হিন্দিতে কথা আছে যে যে চালে যে মানে ধানে চাল থাকে না, সেটা বেশি করে বাজে। তো সিমিলারলি আজকে বাংলাদেশ সেই জায়গায় পৌঁছে গেছে। কেন? উস্কানি দিচ্ছে পাকিস্তান। পাকিস্তান চাইছে যে যে করে হোক ভারতের পূর্বোত্তর রাজ্য এবং পূর্ববর্তী বর্ডার সেটাও উত্তক্ত হয়ে থাক, এবং আমরা পশ্চিমের বর্ডারটা তো উত্তক্ত করেই রেখেছি, পশ্চিমেও ভারতের সেনা বিজি থাকুক, এটাই ওদের মেন হচ্ছে উদ্দেশ্য। হুম আর এর মধ্যে আমরা মানে দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই কাজের মধ্যে আমেরিকান গভর্নমেন্ট, জর্জ সোরসের ফান্ডিং, হুম এবং আমাদের দেশে কয়েকটা যে বিরোধী দলগুলো আছে তারা কিন্তু চাইছে যে করে হোক ভারত একটা যুদ্ধের মুখে সম্মুখীন হোক, হুম আর তারপরে আমরা ভারতের সত্তা দখল করব, ভারত দেশকে আমরা দখল করব। হুম কেন? অনেকেরই জ্বালা আছে নরেন্দ্র মোদীকে নিয়ে। তো এই বর্ডার গুলোকে আমাদের মানে তাদের দেশের মধ্যে তারা তিনি সেনা বসে আলোচনা করছে, হুম তাদের কি সেই ক্ষমতা আছে ভারতের সাথে 3টে দিন মানে যুদ্ধ করতে পারবে? আমরা তো 4 দিনে পাকিস্তানকে হাঁটুতে নামিয়ে দিয়েছি। একদম। যে দেশটাকে বলা হতো নিউক্লিয়ার ক্যাপেবল দেশ, হুম সেই দেশটাকে আমরা 4 দিনে হাঁটুতে বসিয়ে দিয়েছি। তারা মানে ইভেন আমেরিকা পর্যন্ত এসে পৌঁছে গেছে হুম যে লড়াইটাকে বন্ধ করুন, বাঁচান আমাদেরকে। ভারত মোহনবাবু, এইখানে একটা মানবিক প্রশ্ন। দিকটা এই যে সীমান্তবর্তী এলাকায় আমরা দেখি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, ভারত বাংলাদেশ সীমান্তে যেভাবে বাংলাদেশিদের আনাগোনা চলতে থাকে, প্রত্যেকদিন আমরা খবর পাই মাদক পাচার করা হয়, বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে তারা লিপ্ত থাকে। তাহলে এবার সীমান্তে কি আস্ফালন বাড়াবে এই বাংলাদেশ, কেমন কি মনে হচ্ছে? এবং তার পাশাপাশি যেমনটা আপনি পাকিস্তানের কথা বলছিলেন, আমরা জানি যে পাকিস্তানকে একেবারে অপারেশন সিঁদুর যে জবাব দিয়েছে, তারপরেও তারা মানে বারে বার কিন্তু হাসার বিষয় এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। কোনোভাবে কি পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে এবার আবারও ভারত বিরোধিতা করতে চাইছে তারা? কি মনে করছেন? না, এটা তো পরিষ্কার হয়ে গেছে। তারা মানে একটা কথা আছে না, দুশ্মন কা দুশ্মন দোস্ত হতা হ্যায়। তো আজকে সেই সিনারিও একদম ক্লিয়ার হয়ে গেছে যে পাকিস্তানের সাথে 50 বছর কোনো সম্পর্ক ছিল না, 71 সালের যুদ্ধের পরে আজকে সেই সম্পর্ক সুসম্পর্ক গড়েছে। আর পাকিস্তানকে বিশ্বাস করে তো চায়নাও মানে ধাতানি খেয়েছে, হুম পাকিস্তানকে বিশ্বাস করে আমেরিকাও ধাতানি খেয়েছে। যেই লাদেনকে পাকিস্তান মানে সারা পৃথিবীতে খুঁজেছে আমেরিকা, সেই লাদেন পাকিস্তানে বসেছিল। হুম তো পাকিস্তানের অবস্থা যেমন আজকে হয়ে গেছে যে আমার ঘরে তো আগুন লেগে রয়েছে, তার দেশে যে অশান্তি চলছে সেই অশান্তিটা কিভাবে আমি ভারতের মধ্যে দিয়ে দেব অশান্তিটা? কেন? আফগানিস্তান বর্ডার উত্তক্ত, বালুচ লিবারেশন আর্মি তারা ওদেরকে চাপে রেখে দিয়েছে, এদিকে সিন্ধ বর্ডার সেটাও চাপে রয়েছে, আর ভেতরেও পাকিস্তানের মধ্যে একদম আগুন জ্বলছে। সুতরাং আজকে পাকিস্তান ডিস্টার্ব আছে। আর ভারত মানবিক দিকটা দেখেছে, যুদ্ধে আমরা যাইনি। কেন কি? যুদ্ধ মানে ধ্বংস। আজকে প্রায় 3 বছরের বেশি রাশিয়ার মতন একটা পাওয়ারফুল দেশ ইউক্রেনের সাথে লড়ছে। আমরা দেখতে পাচ্ছি বিগত কালেই আমরা দেখতে পেরেছি হুম যে রাশিয়ার একটা অনেক বড় অয়েল ডিপো, সেখানে ড্রোন হামলা করে সে ডিপোটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। তো শত্রু ছোট হোক বড় হোক, সে মরণ কামড় দেবেই। তো তার লড়াইয়ের মধ্যে আমার দেশের ক্ষতি হোক, আমার দেশ দ্রুত গতিতে ডেভেলপমেন্ট করছে, সেই ডেভেলপমেন্ট গুলো কিভাবে আটকে যাবে, আমার দেশে ফরেন রিজার্ভ কিভাবে নিচে চলে আসবে,
আমার দেশের গোল্ড রিজার্ভ কি করে নিচে চলে আসবে, এই চক্রান্ত। এবং ভারতবর্ষ আত্মনির্ভর ভারত হচ্ছে এবং ভারত শক্তিশালী হয়ে একদমই দাঁড়িয়েছে। ভারত যেভাবে শক্তিশালী হয়ে তো দাঁড়িয়েছে, সেই জ্বালাটা আত্মনির্ভর তো ভারত হয়ে আমেরিকার দাঁড়িয়েছে, রয়েছে। মোহনবাবু, দেখুন আজকে আমরা যেমনটা দেখছি যে বারবার কিন্তু ভারত জবাব দিচ্ছে এবং গোটা বিশ্বের অর্থনীতির মধ্যে ভারত এখন যেভাবে একটা স্ট্যান্ড নিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি তাহলে পাকিস্তান বারবার বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে নিচু করতে চাইছে? এবং তার পাশাপাশি যদি আমরা নজর রাখি, আমরা কিন্তু প্রায় বাংলাদেশের আগের থেকে, আমরা যদি হিস্ট্রির দিকে তাকাই, ইতিহাসের দিকে তাকাই, বাংলাদেশের বন্ধু হিসেবেই আমরা রয়েছি আজীবন, সেই ইমোশন আমাদের মধ্যে কাজ করে। কিন্তু এবার কি মনে হয়, এবার কি ভারতকে পদক্ষেপ নেওয়া উচিত বাংলাদেশের বিরুদ্ধেও? দেখুন আমি একটা কথা পরিষ্কার করি, বাংলাদেশ এমন একটা দেশ যেটা মানে চারিদিক থেকে ল্যান্ড লকড আছে, যেখানে জল বন্যা সমস্ত কিছু চারিদিক থেকে ভরা আছে। তো সেই জায়গায় বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধে কি একটা দিনও টিকে থাকতে পারবে? প্রথম কথা, যেই দেশটাকে ভারত মানবিক এবং আর্থিক এবং অন্যান্য সহযোগিতা, আজকে তাদের দেশের বাংলাদেশিরা চিকিৎসা না পেয়ে ভারতের শরণাপন্ন। আজকে যদি আমরা সেই রাস্তাটাও বন্ধ করে দিই তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে? একদমই তার টেক্সটাইল ইন্ডাস্ট্রি চলছিল বাংলাদেশের জন্য, হুম। ভারতের জন্য, একদম সেই রাস্তাটা বন্ধ হয়ে গেল। একেবারে যেই মোহনবাবু, আমি আবারও আসবো আপনার কাছে। একটুখানি থামাচ্ছি কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন। আমরা অনুষ্ঠানে স্বাগত জানাতে চাইছি বিশ্বজিৎ দাস, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে। স্যার, আবারও আপনাকে নিউজ লাইভ বাংলার সাফ কথায় আজ স্বাগত জানাচ্ছি, যেখানে আমরা ঠিক এক সপ্তাহ আগে আলোচনা করেছিলাম যে ইউনূস সরকারের দাপাদাপি, তারা যে পাকিস্তানের সচিবের সঙ্গে বৈঠক করে, সেখানে যে মানচিত্র উপহার দেয়, তাতে ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশে, সেটা একটা দিয়ে আমরা আলোচনা করলাম। কিন্তু আজ আমরা যা দেখছি, যে খবরে নজর, যেখানে এবার 3 সেনা নামানো হচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশে, এবং তার পাশাপাশি যারা সাধারণ মানুষ আছেন প্রত্যেকেই বলা হচ্ছে যে সামরিকভাবে প্রস্তুত থাকতে হবে। তাহলে আগামীতে কি কোনো নতুন ছক তারা কষছে কি জানা, মানে আপনার কি মনে হয়? দেখুন, বাংলাদেশ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ 71-এর স্মৃতি ভুলে গেছে। বাংলাদেশের এখন বন্ধু রাষ্ট্র হচ্ছে পাকিস্তান এবং চীন। বাংলাদেশে ইউনূস যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারকে টিকে থাকতে হলে তার একমাত্র অস্ত্র হচ্ছে ভারত বিদ্বেষ। তিনি যদি ভারত বিদ্বেষী না হন তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। কারণ আগের সরকার ক্ষমতা থেকে চলে গেছিল শুধু ছাত্র আন্দোলনের জন্য নয়, একটা জঙ্গি আন্দোলন তৈরি হয়েছিল, ওখানে মৌলবাদী আন্দোলন তৈরি হয়েছিল, তার জন্য চলে যেতে হতো। এখন সেই কারণে ভারতের বিরুদ্ধে বিভিন্নভাবে ভারতের সঙ্গে যে সম্পর্ক, ভারত যে সহযোগিতার হাত বাড়িয়েছিল, সেটা ভুলতে বসেছে বাংলাদেশ, এবং তারা বেইমানি করছে ভারতবর্ষের সঙ্গে। দেখুন, আমরা জানি 2 আর 2 4, কারণ কিছুদিন আগে পাকিস্তানের সেনা অফিসাররা বাংলাদেশে আসে। বাংলাদেশ থেকে তখন ইউনূস তাদের যে মানচিত্র উপহার দেয়, তাতে ভারতবর্ষের একটা বড় অংশকে অন্তর্ভুক্ত করে দেখানো হয়। আবার এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস সেনাবাহিনীর 3 যে প্রধান, সেই 3 প্রধানকে কাছে ডেকে মিটিং করছেন কেন, এবং সাধারণ মানুষকে যুদ্ধের জন্য প্রস্তুতি তৈরি করতে বলছেন। তার কারণ এই মুহূর্তে ভারতের সামনে তারা মনে করছে একটা থ্রেট তৈরি করা। একেবারে তারা অনেকটাই পিছিয়ে, অনেকটাই তারা দুর্বল, এমনটা তাদের বোঝা হয়ে গেছে। ইউনূস সরকারও বুঝতে পেরেছেন এবং তারপরেই তাদের এই পদক্ষেপ। আবারও কি ভারত বিরোধী কোনো রাজনৈতিক ছক কষছে বাংলাদেশ, এটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন মোহন রাও এবং বিশ্বজিৎ দাস। আমি আবারও স্বাগত জানাচ্ছি, বিরতির পর আমরা ফিরে এলাম। মোহনবাবু, আপনার কাছে আমার এই প্রশ্নটা, যেখানে আপনি বলছিলেন যে এই যে বাংলাদেশ দীর্ঘ বছর ধরে কিন্তু ভারতের উপর তারা নির্ভরশীল, কি বস্ত্র হোক, কি শিল্প হোক, কি খাদ্য হোক, বা আমরা যদি দেখি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকেও কিন্তু ভারতবর্ষ যথেষ্ট তাদের হেল্প করে, সাহায্য করে, আজীবন আমরা দেখেছি। কিন্তু তারপরেও এই যে জল চুক্তি রয়েছিল যা হাসিনা সরকারের আমলে করা, সেই জল চুক্তি তিনি বাতিল করেছেন, যার ফলে আমরা দেখলাম যে ত্রিপুরা এবং তার পাশাপাশি এই যে শিলচরের সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থা ছিল বাংলাদেশের, যেখানে রেল পথের যোগাযোগটা সম্পূর্ণভাবে তিনি বাতিল করেছেন। একদিকে তো এইভাবে তিনি কাজ করছেন, অন্যদিকে ভারতবর্ষের যে নর্থ ইস্ট রিজন, তাকেই তিনি বলছেন বাংলাদেশের অন্তর্ভুক্ত। এতটা উদ্ধত্ত আসে কি করে? আবার গিয়ে তারা হাত মেলাচ্ছে পাকিস্তানের সঙ্গে, এবার নতুন করে সেনা নামাচ্ছেন। মানে আসলে তারা করতে কি চাইছেন, কি মনে হয়? দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলি, এরা হচ্ছে একটা শুদ্ধ ভাষায় বলি যদি, এটা হচ্ছে এহসান ফরামোশ। মানে
আপনার স্বার্থ মিটে গেল, আপনাকে আমরা ছুড়ে ফেলে দিলাম। যেই মানুষগুলো, যেই ব্যক্তি সেই বাংলাদেশের পরিকল্পনা করেছিল, দীর্ঘদিন লড়াই লড়েছিল, তার সমস্ত পরিবারকে সেই বাংলাদেশ মাটিতে মিশিয়ে দিয়েছিল, কুপিয়ে তাদেরকে মেরে শেষ করে দিয়েছিল। সুতরাং আমরা তাদের থেকে কোনো বন্ধুত্ব এক্সপেক্ট করতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য। ভারতের যে আজ পর্যন্ত এর বিগতে যে সরকারগুলো ছিল, মোহনবাবু, ন্যাক্কারজনক নেটওয়ার্কে কোনো একটা সমস্যা হচ্ছে, খুব সম্ভবত আমি আবারও আসবো আপনার কাছে পরবর্তীতে। তবে স্যার, আমি আপনার কাছে যাচ্ছি, বিশ্বজিৎ দাসের কাছে যাচ্ছি। স্যার, এই একই প্রশ্ন থাকছে আমারও, যেখানে মানে বলা হচ্ছে যে শত্রুই কি এবার তাহলে বন্ধু? তারা কি চাইছে? যেখানে এতটাই পিছিয়ে রয়েছে পাকিস্তান সমস্ত দিক থেকে, আবার তারা পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে, তাহলে এটা তো কোনোভাবে তাদেরকেই ব্যাকফায়ার করবে, তাই না? দেখুন, দুটো ইকুয়েশন কি লাইভে একদম ইকুয়েশন না, কারণ আমরা জানি পাকিস্তান জর্জরিত এখন আফগানিস্তানের কাছে, কারণ আফগানিস্তান পাকিস্তানের একটা অংশে আক্রমণ করছে, ক্রমাগত আক্রমণ, এবং সেই অঞ্চলটাকে দখল করার চেষ্টা করছে। এবং আমরা জানি ইতিমধ্যে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী, যিনি ভারতবর্ষের নয়াদিল্লিতে আসেন এবং সাংবাদিক বৈঠক করেন, এবং উনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের সাহায্য চেয়েছেন, এবং ভারত প্রতিশ্রুতি দিয়েছে ভারতের সঙ্গে আফগানিস্তানের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব রয়েছে। এই যে ভারত এবং আফগানিস্তানের বন্ধুত্ব, এবং আফগানিস্তান পাকিস্তানকে আক্রমণ করছে, এই সুযোগ নিয়ে পাকিস্তান চাইছে বাংলাদেশের সঙ্গে একটা বন্ধুত্ব করে ভারতকে বোঝাতে, তুমি যেমন আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্ব করেছো, আমরাও পাকিস্তানকে নিয়ে বন্ধুত্ব করেছি। কিন্তু গন্ডগোলটা কোথায়? যে পাকিস্তান আর বাংলাদেশ জুড়ে তাদের যা শক্তি, ভারত আর আফগানিস্তানের শক্তি অনেক বেশি। অর্থাৎ ভারত একা বিশ্বের শক্তির দিক থেকে, সামরিক শক্তির দিক থেকে চতুর্থ রাষ্ট্র, সেখানে তার সঙ্গে লড়াই করে। কারণ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু চীন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের, কারণ আমেরিকা এখানে প্রাথমিকভাবে। স্যার, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু মোহন বাবুর কাছে যাচ্ছি। মোহন বাবু, এবার নিশ্চয়ই শোনা যাচ্ছে, যেখানে আলোচনা হচ্ছিল আমাদের এই যে তারা শত্রু দেশের সঙ্গে এবার বন্ধুত্বের স্থাপন করছে, তাদেরকে গিয়ে কোথাও এটা তো ব্যাকফায়ার করবেই, কিন্তু দীর্ঘদিনের যে ইমোশন, যে ৭১-এর যে ইতিহাস, সমস্ত কিছু ভুলে গিয়ে এবার সাধারণ মানুষকেই তারা বলছেন যে তারা যেন সামরিক প্রশিক্ষণ নিয়ে তৈরি থাকুক। তারা নিজেরাও জানেন তাহলে তাদের সেনা ততটা লেভেলে নেই যে ভারতের সঙ্গে তারা লড়াই করতে পারবে। কি মনে হয়? দেখুন, আমি একটা কথা বলি, আপনারা দেখেছেন আমরা পাকিস্তানের সাথেও বন্ধুত্ব করতে গেছিলাম। অটল বিহারী বাজপেয়ী অত বয়সের মধ্যেও আটারি বর্ডার থেকে লাহোর পর্যন্ত বাসে যাত্রা করেছিল। তারপরে আমরা প্রতিফলন কি পেয়েছি? আমাদের পেছনে মানে ছুরি মারা হলো, কারগিল হল। সেম আমাদের সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করে 13 দিন যুদ্ধ করে পাকিস্তানের 93,000 প্লাস সেনাকে সারেন্ডার করিয়েছিল এই বাংলাদেশকে জন্ম দেওয়ার জন্য। এবং এই বাংলাদেশ 50 বছর পরে আবার গিয়ে তাদের কোলে গিয়ে বসে গেছে। তারা ভুলে গেছে, ওই নারকীয় যন্ত্রণা ভুলে গেছে বাংলাদেশি মানুষরা। সেখানে যখন 1971 সাল যখন বাংলাদেশ তৈরি হয়, 28% হিন্দুরা ছিল। এবং এটাই আমাদের দুর্ভাগ্য যে বিগত সরকারগুলো চোখ বন্ধ করে কানে তুলো দিয়ে বসেছিল। তারা বাংলাদেশকে পুরো একদম খোলা মঞ্চ দিয়ে দিয়েছিল যে তোমরা আসো, তোমরা যাও, তোমাদের যা কিছু করার আছে করো, তোমাদের কোনো আপত্তি নেই। আজকে এই সরকার SIR এর মাধ্যমে, CA এর মাধ্যমে সেখান থেকে আসা আগত মানুষকে এখানে নাগরিকতা প্রদান করছে, এবং SIR মাধ্যমে এখান থেকে যারা অবৈধ বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান, তাদেরকে এখান থেকে তুলে বাইরে ওখানে পাঠানো হচ্ছে। একদম। সুতরাং আমি এটাই বলবো যে এটা ধর্মীয় অত্যাচার। কিন্তু একেবারেই মোহন বাবু, আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো। মুসলিমেরই হয়, মুসলিমই হয়। দেখুন, কোনোদিন আপনি কি দেখেছেন কোনোদিন কেউ কোনো মুসলিম কোন ISIS এর যে নৃশংস হত্যা বা লাদেন যে হামলাটা করেছিল আমেরিকার উপরে, প্রায় 5,000 লোককে মেরে ফেলেছিল, দুটো
টুইন টাওয়ার উড়িয়ে কোনো মুসলমান তার বিরোধিতা করেছে? করেনি। কেন কি সে যে বইটা পড়ে সে বইয়ের মধ্যেই দোষ আছে। এখানে বলা হয় যে পৃথিবীতে থাকার শুধু রাইট হচ্ছে মুসলিমের, হুম। আর সমস্ত সংসাধনের উপরে মুসলিমদের রাইট আছে। বেশ। এটাই এদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। একদম। এবং আজকে বাংলাদেশ আমাদের উপরে ডিপেন্ডেন্ট ছিল, আমাদের ইকোনমিতে তার ঘর সংসার চলছিল, হুম। আজকে সেটা বন্ধ হয়ে গেছে। আমি কেন কি আমি আজকে আমি বর্ডার মোহনবাবু, পাকাপোক্ত করা হচ্ছে। একদম মোহনবাবু, আমি আপাতত আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, কারণ এই মুহূর্তে আমাদের আরো একটা বিরতির সময় হয়ে গিয়েছে, কিন্তু শেষমেশ আমি 2 মিনিটের জন্য একটু স্যারের কাছে আসতে চাইছি। বিশ্বজিৎ স্যার, এই যে বাংলাদেশের 3 সেনা নামানো হলো, তাহলে কি মনে হচ্ছে কোনোভাবে কি সেই দেশে এবার মার্শাল ল চালু হতে চলেছে, বা প্রেসিডেন্টের পাওয়ার কি কোনোভাবে কমানো সম্ভব? তারা কি চাইছে মূলত, আপনি কি মনে করেন? বাংলাদেশে এই মার্শাল ল চালু করার একটা ইচ্ছা দীর্ঘদিন ধরে ছিল। তারা একটা বার্তা দিতে চাইছে, এবং মার্শাল ল চালু করলে এদিকে মোহাম্মদ ইউনূসের ক্ষমতা অনেকটা কমবে, সেনাবাহিনীর হাতে ক্ষমতা অনেকটা চলে যাবে, এবং তারা একটা কমন পিপল বাংলাদেশে, তারা তো মনে করছে ভারতবর্ষ বিরুদ্ধে যত সমালোচনা করা যাবে, যত আক্রমণ করা যাবে, হুম। তত বাংলাদেশ নিজেদেরকে শক্তিশালী ভাববে। কিন্তু এটা তো একটা ভুল ভাবনা। কারণ বাংলাদেশ আজকে যদি ভারতবর্ষ তার রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে ভারতবর্ষের হয়তো তার রপ্তানি 2 বা 3% ক্ষতি হবে, হুম। কিন্তু বাংলাদেশের নেতাদের বা মন্ত্রীদের কিছু হবে না, বা মৌলবাদী নেতাদেরও কিছু হবে না। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, তারা তো না খেতে পেয়ে মারা যাবে। একদম। অর্থনীতি এমনি এই অবস্থা, তারপরে কোথায় যাবে? বেশ। চীন পাশে দাঁড়িয়ে কি বাংলাদেশের অর্থনীতি বাঁচাতে পারবে আদৌ? আজকে আলোচনায় যারা ছিলেন বিশিষ্টরা, এই মুহূর্তে আমরা আরো একজনকে পেয়ে গিয়েছি, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বিশ্বজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ বাবু, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাকে স্বাগত। যেখানে আমাদের আলোচনা চলছিল, আমরা আলোচনা করেছিলাম যে একবার ইউনূসের দাপাদাপি আমরা গত সপ্তাহে দেখেছি, এক সপ্তাহ আগেই তিনি মানচিত্র উপহার দিচ্ছেন, নর্থ ইস্ট রিজন সেখানে মেনশন, কিন্তু এবার যে নতুন করে বাংলাদেশে 3 সেনাবাহিনী নামানো হচ্ছে, কোথাও গিয়ে কি মার্শাল ল তারা চালু করতে চলেছে? অন্যদিকে তাদের আরো একটা বার্তা যে এই 3 সেনা নাকি আগামী গণভোট রয়েছে সেই কারণে, তবে গণভোটের দিন এখনো ধার্য হয়নি। আর গণভোটে আমরা যেটা জানি সাধারণত সেখানে মূলত আমরা জানি আধা সেনা নামানো হয় এবং তার পাশাপাশি লোকাল পুলিশ নামানো হয়। তাহলে এবার দায়িত্বে কারা রয়েছে, কি এটা পেছনে কি কোনো নতুন জল্পনা রয়েছে, কি মনে করছেন? বাংলাদেশে যেটা হচ্ছে এখন, এটা প্রিজিউম করা মুশকিল যে ওরা অ্যাকচুয়ালি কি কি করতে চাইছে। এতটুকু বোঝা যাচ্ছে যে ওদের এখানে শেখ হাসিনার মানে চলে আসার পরে থেকে এখানে একটা অরাজক পরিস্থিতি, কখন কি হয় কোনো কিছু ঠিক থাকে না, নিশ্চয়তা নেই। এবং মূলত ভারত বিরোধী একটা শক্তি কাজ করছে এখানে, এতটুকু বলা যেতে পারে। এই জন্য আমাদের বিশেষভাবে সতর্ক থাকার দরকার আছে বলে আমার মনে হয় যেটা। আর পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মানে টোটাল আনসার্টেন, এবং এটা যতক্ষণ না হাসিনা ওই দেশে ফিরছে ততদিন পর্যন্ত এটা ভারত বিরোধী শক্তির একটা কেন্দ্র হিসাবেই কাজ করবে মনে হচ্ছে আপাতত দেখে সব। একদমই একদমই। বিশ্বজিৎ চক্রবর্তী বাবু, আরো একটা প্রশ্ন এখানে, আমরা যেভাবে দেখছি যে নির্বাচনের আগেই মাঠে নামছে 90,000 প্রায় সেনা, তাহলে বাংলাদেশ এবার কি নতুন গণতন্ত্রের পথে, নাকি ভারতের বিরুদ্ধে এক নতুন করে তারা কৌশলের খেলা শুরু করেছে, কি বলবেন? ওদের প্রথম কথা, ওদের নিজস্ব ইনার কনফ্লিক্ট আছে, প্রচুর কনফ্লিক্ট আছে ওদের। হ্যাঁ, তো এই ওই জায়গায় অনেক সময় এরকম হয় পাকিস্তানে আমরা যেটা দেখি, এইসব মানে টোটালি মানে আপনি বলতে পারেন যে টোটালি আনসার্টেন ওদের কখন কীরকম স্টেপ নেয় ওরা। পাকিস্তানে যখন ওদের নিজস্ব কনফ্লিক্ট থাকে তখন দেখা যায় একটা কিছু ওরা করে বসে, যেটাতে জনগণের অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য। এখন ওই রকম কিছু বাংলাদেশ করবে কিনা এতটা অ্যাডভেঞ্চার করার কথা না, কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে আমার মনে হয় যেটা আর কি, আমাদের ভারত যত শক্তিশালী হয়ে উঠছে, হ্যাঁ, যত শক্তিশালী হয়ে উঠছে তত সারা পৃথিবীর একটা শক্তি, বিশেষ করে আমেরিকাও যে ইন্ডিয়াকে পছন্দ করছে তা না, ভারতের যে উত্থানটা এটাকে পছন্দ করছে না। কি মনে হয় আপনার, কেন পছন্দ করছে না ভারতকে আমেরিকা? পছন্দ করছে না স্বাভাবিক। দেখুন, এই ভারতের সাথে যে পাকিস্তানের হলো, আমাদের যে কনফ্লিক্ট হলো,
এই কনফ্লিক্টের সময়ও দেখা গেছে যে ভারতের যে ওয়েপন্স অনেক মানে ভালো কাজ করছে। আমেরিকা এবং চায়নার ইয়ে থেকে ওদের যে ওয়েপন এটা ভারতের সাথে পেরে উঠছে না। ওরা যতটা ভাবছিল ইন্ডিয়া অনেকটা এগিয়ে আছে। যেমন আজকে না কালকেই তো একটা আমরা স্যাটেলাইট ইয়ে করা কি মনে হলো হয় আমাদের। চক্রবর্তী বাবু, এটা কি কোথাও ডোনাল্ড ট্রাম্পের এই যে বিদেশ নীতি তারই একটা ভুল? এবার বাংলাদেশও তাতে মাথাচাড়া দিয়ে উঠেছে। বিদেশ নীতিতে ওরা অ্যাকচুয়ালি, আমেরিকা এমন একটা কান্ট্রি যারা কখনোই অন্যকে শক্তিশালী হতে দেয় না। ওরা আটমোস্ট চেষ্টা করবে ইন্ডিয়াকে দুর্বল করার জন্য, কারণ ইন্ডিয়া ওর কম্পিটিটর হয়ে যাচ্ছে, অস্ত্রের মার্কেটেও ইন্ডিয়া ওর কম্পিটিটর হয়ে যাচ্ছে। তো সব ব্যাপারে অ্যাকচুয়ালি পাকিস্তান আর আমেরিকার অর্থনীতিও খুব একটা ভালো যাচ্ছে না, কিন্তু ভেতরে গৃহযুদ্ধের মতো পরিবেশ হয়ে যাচ্ছে। তো এই জায়গায় একটা আমাদের যে কম্পিটিটর, যেমন একটা বলা হয় যে আমেরিকার কয়েকজন কম্পিটিটর যারা 4-5 জন অবধি যারা থাকে, ধরুন আমেরিকা এখন অর্থনীতির ক্ষেত্রে টপ পজিশনে আছে, চায়না সেকেন্ড, তো ইন্ডিয়া 2-3 বছরের ভিতরে থার্ড হয়ে যাচ্ছে। তো ওই জায়গায় দাঁড়িয়ে ওরা আটমোস্ট চেষ্টা করছে ইন্ডিয়াকে যতটা মানে বিভিন্নভাবে ইন্টারনাল কনফ্লিক্ট বলুন, বা ধরুন আপনার টেরোরিস্ট অ্যাক্টিভিটি বলুন, বা ধরুন ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টিকে বিভিন্নভাবে রংলি এনগেজ করিয়ে বলুন, দুর্বল করার জন্য। বা তো এইসব কাজে ওরা বাংলাদেশের মতো একটা কান্ট্রিকে ইউজ করতেই পারে ওরা। চক্রবর্তী বাবু, আমি আসবো আপনার কাছে, আমি দাসবাবুর কাছে যাইছি। স্যার, এইখানে যে একটা প্রশ্ন যে আমরা আলোচনা করছিলাম, আপনি এর আগে বলছিলেন যে চীন এবং আমেরিকা, যেখানে আবার নতুন করে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যা যা যুদ্ধের আবহ তাতে তারা মদত দেয়, কিন্তু কি মনে হয় যে চীন বা আমেরিকা কি কোনোভাবে এবার বাংলাদেশকে মদত দিচ্ছে, বা বাংলাদেশ যে ভরসা করছে তাদের ওপর কোনোভাবে গিয়ে, সেটা কি আদতেও সামনে গিয়ে সেটা সফল হবে? কি মনে হয়? প্রথম কথা, চীন মদত দিচ্ছে এ বিষয়ে কোনো সংশয় নেই। তার কারণ হচ্ছে আমরা দেখেছি কোভিডের সময় ভারতবর্ষ প্রথমে একবার তাদেরকে ভ্যাকসিন পাঠানোর পরে বন্ধ করে দেয় বিভিন্ন কারণে। তারপরে পুরো কোভিডটাতে চীন বাংলাদেশকে ফ্রি ভ্যাকসিন দেয়। শুধু তাই নয়, বাংলাদেশের অসংখ্য অর্থনৈতিক প্রজেক্ট বা প্রকল্প যেগুলোর ফাইন্যান্স করছে চীন, এবং ওদের সঙ্গে বাণিজ্যটাও কিন্তু জমিয়ে তুলেছে চীন বাংলাদেশ। এবার আসি আমেরিকার কথা। আমেরিকার সেন্ট মার্টিন দ্বীপের অধিকার নিতে চায়, এ কথা বারবার বলেছি, এবং সেন্ট মার্টিন দ্বীপের অধিকার যদি আমেরিকা পায় তাহলে ওখান থেকে একসঙ্গে মায়ানমার, আফগানিস্তান, পাকিস্তান এই সবার উপরে, অর্থাৎ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে নজরদারি, সেই নজরদারিটা করতে পারবে। এদিকে ভারতের সঙ্গে, মানে যে কারণে বাংলাদেশকে এখন কোনোভাবে বাংলাদেশের পক্ষে বিপক্ষে নয় এরকম নয়, কিন্তু সে একদম নিরপেক্ষ থাকার চেষ্টা করছে। আর ভারতের সঙ্গে যে সম্পর্ক, অর্থনৈতিকভাবে যে সম্পর্কে যুক্ত আদান প্রদানের ক্ষেত্রে ভারতের যে বাজার, সেই বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি আইটির ক্ষেত্রে আমেরিকা তার যে এখান থেকে যে রিসোর্স, সেই রিসোর্স নিয়ে যায় এবং এখানকার লেবার নিয়ে যায়, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যালো, একদম বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ, এই যে লেবার নিয়ে যাচ্ছে, এটা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই কারণে, এবং এটা অনেকেই জানেন যে ডোনাল্ড ট্রাম্প তার নিজের এখানে ফ্যাক্টরি ছিল, তিনি এখানে নিজে বিজনেস করতেন, তার কোম্পানি ছিল। অর্থাৎ একদিকে ভারতীয়দের সঙ্গে যে ভিসা, সেই ভিসা এই মুহূর্তে আমেরিকা দিতে চাইছে না, এবং ছাত্রদের যে ভিসা সেটা বন্ধ করে দিয়েছে। এটা আমরা জানি ভারত আমেরিকার যে অভিবাসন চুক্তি, সেই অভিবাসন চুক্তিতে ভারতবর্ষের অনেক মানুষ যাদের ইমিগ্রেশন ওখানে হয়েছে তাদেরকে হাত পা বাঁধা অবস্থায় ফেরত দিচ্ছে। সুতরাং এই বন্ধুত্ব তো প্রত্যাশা করে না ভারত, বরং আমেরিকার কাছ থেকে এই বন্ধুত্ব চাই যেটা আলেকজান্ডার এবং পুরুর মধ্যে ছিল, অর্থাৎ পারস্পরিক সম্মানের সম্পর্ক ছিল। সেখানে আমেরিকা অর্থনৈতিক একটা প্রতিবন্ধকতা তৈরি করেছে। এই মুহূর্তে ভারত যেটা করছে, ভারতের উচিত যেটা, চীনকে প্রতিহত করার জন্য অরুণাচল প্রদেশের তাওয়াং যেটা অধিকার করার চেষ্টা করছে চীন, সেখানে প্রতিরোধ করা। 71-এর সময় যে ত্রিপুরার কৈলা শহর দিয়ে যুদ্ধ হয়েছিল, সেই কৈলা শহরের এয়ারপোর্টকে সক্রিয় করার চেষ্টা, এবং একই সঙ্গে
এই উত্তর পূর্বাঞ্চলে কুচবিহার থেকে 10 কিলোমিটার ভিতরে যে লালমনিরহাট এয়ারপোর্ট বাংলাদেশ সক্রিয় করার চেষ্টা করেছে, সেখানে প্রতিরোধ তৈরি করা। কারণ চীন চাইছে এই এয়ারপোর্টে তাদের যে বিমান সেখানে সংরক্ষিত রাখতে। এই যে আন্তর্জাতিক পরিস্থিতি, এতে ভারত কিন্তু একেবারে উদাসীন অবস্থায় বসে নেই। বাংলাদেশকে বুঝতে হবে ভারত এর আগে বন্ধুত্ব দেখিয়েছিল, এবার কিন্তু সে বন্ধুত্ব দেখাবে না। যে কোনো ধরনের পদক্ষেপ যদি বাংলাদেশ নেয় তার যোগ্য উত্তর দেবে ভারতের সামরিক শক্তি, এবং সারা বিশ্ব ভারতের পাশে রয়েছে। সুতরাং বাংলাদেশের আরো একটা বিষয় বিশ্বজিৎ স্যার, এই যে আপনি বলছিলেন যেখানে বিনিময় প্রথা নিয়ে কথা হচ্ছিল, আমদানি রপ্তানি নিয়ে, যেখানে আমরা জানি যে ভারতবর্ষের সঙ্গে যখন সম্পর্ক খারাপ হয়ে যায় বাংলাদেশের, তারপর কিন্তু সৌদি আরব এবং দুবাই থেকে তারা ঘুরপথে চালও কিনছে। তাহলে তাদের যে মূল যে সমস্ত জীবন যার উপর নির্ভর করে, খাদ্য বস্ত্র বাসস্থান, সেটার যোগানও তারা দিতে পারছে না। অন্যদিকে আবারও কিন্তু ভারতেরই বিরোধিতা করছে তারা। এই যে আমি এইমাত্র বলছিলাম না, এতে কিন্তু আসলে বাংলাদেশের যারা পুরনো সেনাপ্রধান যারা অবসর গ্রহণ করেছেন, তারা বিদেশের থেকে, ইউরোপ থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে পুরনো অস্ত্র কেনেন, এবং একটা যুদ্ধ যদি একটা পরিবেশ তৈরি করা যায় তাহলে অর্থনৈতিক মন্দা তৈরি হবে। আর এই যে কিছু মানুষ যারা অবসরপ্রাপ্ত সেনাপ্রধান, তারা পুরনো অস্ত্র কিনবেন, বিক্রি করবেন, একটা বিশ্ব বাজার তৈরি হয়েছে সেখানে। আর সাধারণ মানুষ যারা বাংলাদেশের, তারা খেতে পাবে না, তাদের সব থেকে দুরবস্থার ব্যাপার। আবারও আমাদের সঙ্গে যারা রয়েছেন অতিথিরা, আমি যাব প্রত্যেকের কাছেই। আমাদের সঙ্গে বিশ্বজিৎ চক্রবর্তী রয়েছেন এবং বিশ্বজিৎ দাস আপনারা রয়েছেন। যেখানে আলোচনা হচ্ছিল, চক্রবর্তী বাবু আমি আপনার কাছেই আসছি। এই যে সীমান্তবর্তী এলাকা দিয়ে আমরা দেখি যে যে সমস্ত অবৈধ কার্যকলাপ হয়, এবং বারবার আমরা জানি যে সীমান্তবর্তী এলাকা, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দিয়ে আনাগোনা চলছে বাংলাদেশিদের, এবং সামনে ইতিমধ্যে আমরা জানি গোটা দেশের বিভিন্ন 12টি রাজ্যে ইতিমধ্যেই এসআইআর চালু করে দেওয়া হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সামনে নির্বাচন রয়েছে। অবৈধ অনেক কার্যকলাপ হয়, যে ব্যাপারে বিশ্বজিৎ দাস স্যার আপনি বলছিলেন যে এই যে আগ্নেয়াস্ত্র পাচার, নারী পাচার, এই ধরনের ঘটনা, জঙ্গি কার্যকলাপ আরো কিন্তু বাড়ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষ কি কোথাও গিয়ে প্রস্তুত? ভারতবর্ষ কি এবার নতুন করে পদক্ষেপ নিতে চলেছে? কি পদক্ষেপ তারা নেবে? কিভাবে ইউনূস সরকারকে তারা থামাবে? কি মনে হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী স্যার? আমাদের প্রথম কথা হচ্ছে কি, আমরা তো এমনিতে ওভারঅল আমরা সামরিক অভ্যাস ত্রিশূল চলছে, আরেকটারও আমাদের এখানে পুরো নর্থ ইস্টার্ন নিয়ে, পুরো চায়না বর্ডার সহ নর্থ ইস্ট নিয়ে আরেকটা অভ্যাস তো আছে। এগুলো তো বড় আকারের বলছি, আর ছোট আকারে আপনার যেটা ক্রস বর্ডার যে প্রবলেমটা, যেটা এটার ক্ষেত্রে আমার মনে হয় স্টেট ওয়াইজ অনেক বেশি অ্যালার্ট থাকার দরকার আছে। এবং এই টেররিস্ট অ্যাক্টিভিটি বলুন বা ড্রাগসের ব্যাপারটা, আর্মস ডিল বলুন, এগুলোতে ওরা কিছু একটা ডিস্টারবেন্স করতে চাইবে বা চাইছে। এবং এখানেরও আমাদের যে উগ্রপন্থী সংগঠনগুলো আছে, ওরা একটু একটু করে চাইছে ওইদিকে ঝুঁকতে। কিছু কিছু আইডিয়া পাওয়া যাচ্ছে যে ওরা একটা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমাবেশ, আন্দোলনের চেষ্টা করা হচ্ছে। তো এগুলো সম্পর্কে অ্যালার্ট থাকতে হবে। এগুলো আমাদের সবচেয়ে বেশি কথা হচ্ছে এটা, অ্যালার্ট থাকতে হবে যাতে কোনো রকমের মেজর কোনো রকমের আপনার সমাবেশ কোথাও, বিশেষ করে ধরুন না। আপনাকে একটুখানি থামাচ্ছি, আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আপনাকেও স্বাগত জানাচ্ছি অমিতাভ স্যার নিউজ লাইভ বাংলার সাফ কথায়, যেখানে আমরা আলোচনা করেছিলাম ঠিক গত এক সপ্তাহ আগেই যে ইউনূস সরকারের দাপাদাপি, বাংলাদেশের সচিবকে তারা মানচিত্র উপহার দিচ্ছে, ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চল তারা বলছে যে বাংলাদেশের অধীন। একদিকে এই বিষয়, এবার আরো একটা বিষয় হচ্ছে গিয়ে এখন দেখা যাচ্ছে বাংলাদেশে 3 সেনা নামানো হচ্ছে এবং প্রত্যেক নাগরিককে বলা হচ্ছে সামরিকভাবে প্রস্তুত থাকতে। তাহলে এবার কি নতুন করে তারা মার্শাল ল চালু করতে চলেছে? কি মনে হচ্ছে আপনার? দেখুন, শেখ হাসিনার পদচ্যুতি থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডের যে গতি প্রকৃতি, তাকে যদি একটু তলিয়ে দেখা যায়, নিঃসন্দেহে বোঝা যাবে এর পেছনে সেনাবাহিনীর একটা বিরাট বড় ভূমিকা আছে। সেই ভূমিকাটা সারফেসে নয়, অর্থাৎ কিনা উপরিতলে দেখা যাচ্ছে না, কিন্তু এই রাজনীতির গভীর স্তরে, ভেতরের স্তরে কিন্তু এই ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতির অন্যতম নির্ধারক হয়ে রয়েছে এই মুহূর্তটাতে।
যে সময় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার প্রশ্নটি সেনাবাহিনীর হাতেই দায়িত্ব ছিল, সেই সময়ও সেখানে যে পরিমাণ ডাকাতি, লুটপাট, অগ্নিসংযোগ ইত্যাদি ঘটনা ঘটেছে এবং নীরব দর্শক থেকেছে সেনাবাহিনী, তা থেকে বোঝা যায় তারা চাইছিল দেশের ভেতরেই অরাজক পরিস্থিতিটা তৈরি হোক। এক, দুই, একই সঙ্গে পাকিস্তানের সামরিক শক্তির সঙ্গে তারা কোনো অ্যালায়েন্স তৈরি করবে কিনা, বা ভারতবর্ষের প্রতি উস্কানিমূলক এই যে উত্তর পূর্ব ভারতের মানচিত্রকে একসঙ্গে যুক্ত করে বাংলাদেশের মানচিত্র, যা স্বাধীনতাত্তর কালের বাংলাদেশে এর আগে কখনো কেউ কোনো জিগির তোলেননি, এমনকি ভারত বিরোধী শক্তিগুলো কখনো এই মানচিত্র সামনে নিয়ে আসেনি। এইটে যখন ঘটনাগুলো ঘটছে তখন কিন্তু মাথায় রাখতে হবে এর আবার কিছু রুট কজেস আছে। যেমন আমাদের দেশ থেকে কিছু ধর্মীয় উন্মাদেরা অখণ্ড ভারত বলে একটি মানচিত্র প্রকাশ করে উল্লাস প্রকাশ করে, তখন তাকে রিটালিয়েট করবার জন্য ইসলামিক মৌলবাদীরা এই তত্ত্বকে সামনে আনবে, এটা খুব স্বাভাবিক ছিল, এটা প্রতিক্রিয়া হিসাবে দেখতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে আবারও যে বিষয়টি এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একটি রাষ্ট্রের সামর্থ্য শুধুমাত্র সামরিক শক্তির উপরে নির্ভর করে না, তার অধিকাংশটাই নির্ভর করে অর্থনৈতিক সম্পন্নতার উপরে। সামরিক শক্তির বিচারেও যদি আসা যায় তাহলেও এই মুহূর্তে বাংলাদেশের সামরিক শক্তি ভারতবর্ষের মোট সামরিক শক্তির ভগ্নাংশ প্রমাণ। কিন্তু মুশকিল হচ্ছে অর্থনৈতিক দিক থেকে সশক্ত না হলে একটি দেশ তার সামরিক বাহিনীকে পরিচালনা করবে কি করে, যুদ্ধই বা চালাবে কতদিন? সেক্ষেত্রে তার পেছনে কোনো পরাশক্তি যদি এসে দাঁড়ায়, বৃহৎ শক্তি যদি তাদের স্বার্থ নিয়ে এসে দাঁড়ায়, সামরিক সাহায্য পাঠায়, তাহলে সিনারিওটা অন্যরকম হতে পারে। কিন্তু যেটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তারা পাকিস্তানের সঙ্গে অ্যালায়েন্সের চেহারাটাকে ফুটিয়ে তুলতে চাইছে। যদি সেটাই ধরে নিই আমরা যে পাকিস্তান বা পাকিস্তানের মারফত পাকিস্তান করিডরকে ব্যবহার করে ওপাশ থেকে আমেরিকা অ্যাক্টিভেট করতে চাইছে নিজেকে, তাহলেও কিন্তু ঘুরে ফিরে বিষয়টা এসে এইভাবেই দাঁড়াবে যে ভারত মহাসাগর তার দখলদারি, আরব সাগর তার দখলদারিকে কেন্দ্র করে এই ভারত মার্কিন দ্বন্দ্বের একটা মোহরা হয়ে পড়েছে বাংলাদেশ। এই মুহূর্তে ভারতবর্ষের যে সার্বিকভাবে আন্তঃরাষ্ট্রীয় যে সুরক্ষা ব্যবস্থা, আমাদের যে আন্তঃরাষ্ট্রীয় সীমানা ব্যবস্থা, আমাদের যে গুপ্তচর সংস্থা, আমাদের যে সামরিক নেটওয়ার্ক, সেটা যথেষ্ট শক্ত, যথেষ্ট ভালো। যদি না তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকল করে রাখা হয়, তাহলে সমস্ত ধরনের সন্ত্রাসবাদী গতিবিধির হদিশ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের কাছে ঠিক পৌঁছে যায়। এ কথা নিশ্চিত যে বাংলাদেশে যদি একটি বন্ধু সরকার থাকে, ভারতবর্ষে কোনো নাশকতামূলক কাজ করে বাংলাদেশে, ভুটানে, নেপালে আশ্রয় পাওয়া কঠিন। কিন্তু যদি এই বন্ধু রাষ্ট্রগুলো ভারতবর্ষের প্রতি বিরূপ আচরণ দেখাতে শুরু করে, ভারতবর্ষে যারা সন্ত্রাসমূলক বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ করেন তারা আশ্রয় পেয়ে যান এই সমস্ত দেশে। কিন্তু এই সবটার ক্ষেত্রেই পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের আপসি সমঝোতা, বোঝাপড়া, অর্থনৈতিক লেনদেন, সামরিক সামর্থ্যের আদান প্রদান, এই সমস্ত কিছু মিলিয়ে এই টোটাল একটা রিজিয়নাল নেটওয়ার্ক যাকে বলা হয়, সেইটা খুব শক্ত হওয়া দরকারি। নতুবা যা চলছে সেটা আসলে শো অফের রাজনীতি। আমি এখনো পর্যন্ত বিশ্বাস করছি এটা চলছে শো অফের রাজনীতি। আপনি যখন দেখাতে চাইবেন আপনি বিশ্বগুরু, আপনি আঞ্চলিক দাদা, আপনি বিরাট নেতৃত্ব, পাশাপাশি আপনাকেও বিব্রত করবার জন্য, বিড়ম্বনায় ফেলবার জন্য অপর পরাশক্তি এই ধরনের মোহরাগুলোকে, এই ধরনের ঘুঁটিগুলোকে সক্রিয় করবে, সচল করবে, তৎপরতা দেখানোর চেষ্টা করবে, উস্কানি দেওয়ার চেষ্টা করবে। তাতে সাধারণ মানুষের ভেতরে যারা রাজনীতিকে তলিয়ে দেখেন না, তারা পরস্পরের প্রতি বিদ্বেষমূলক, মানে এখানে ভারত বিদ্বেষী জিগির, এখানে বাংলাদেশ বিদ্বেষী জিগির, ওখানে পাকিস্তান বিদ্বেষী জিগির, ওখানে আবার ভারত বিদ্বেষী জিগির, ওখানে নেপাল বিদ্বেষী জিগির, এই জিগিরগুলো চলতে থাকবে। পরিস্থিতি তপ্ত হবে, কিন্তু যুদ্ধ সেইভাবে কোনোদিনই হবে না। কারণ যুদ্ধ করতে গেলে তার পেছনে যে ধরনের প্রস্তুতি, যে ধরনের অর্থনৈতিক দায় দায়িত্বের প্রশ্ন এসে থাকে, সেই জায়গায় কোন রাষ্ট্রই তৎপর কিনা, মানে ভারতবর্ষের মতো সমতুল্যভাবে তৎপর হতে পারবে কিনা, সেই যোগ্যতার প্রশ্নটাও একটা বিরাট বড় প্রশ্ন। ফলে সবটা মিলিয়ে যা ঘটছে বাংলাদেশে আপাতত সেটা উস্কানিমূলক এই ধর্মীয় মৌলবাদীদের, ইসলামিক মৌলবাদীদের ফাপড়ে পড়ে ইউনিস সরকার এক ধরনের উস্কানিমূলক কার্যকলাপ চালাচ্ছেন, এছাড়া আর কিছুই নয়। এটা সীমান্তের এপারেও চলছে। একেবারেই তাই। আমি বিশ্বজিৎ দাসের কাছে আসবো শেষমেশ। আপনি কি মনে করছেন এই যে কাঞ্জিলাল বাবু যেমনটা বলছেন যে এটা কি পুরোটাই তাহলে শো অফের রাজনীতি? আমরা যখন দেখলাম যে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান কিন্তু বারবার ছোট ছোট করে আক্রমণ করতে চাইছিল, কিন্তু বারবারই তারা বিফল হয়েছে। কোথাও গিয়ে কি সেই টেকনিক তারাও এবার নিতে চাইছে? কি মনে করেন?
দেখুন, শো অফ কতটা সেটা বোঝা যাবে যে বাংলাদেশ এই মুহূর্তে যখন আহ, পাকিস্তানের সেনারা এলেন, সেনা অফিসাররা তাদের সঙ্গে যে ব্যবহার করলেন, এবং তারপরে তাদের সেনা 3 বাহিনীর সেনা প্রধানদের নিয়ে মিটিং করছেন তাদের অ্যাক্টিভিটিস, কার্যকলাপের ভিতর দিয়ে, অর্থাৎ একটা সামরিক থ্রেট বোঝাতে চাইছেন, একটা আবহ তৈরি করতে চাইছেন, এবং দেখতে চাইছেন বাংলাদেশও কিন্তু জল মাপছে। কারণ এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের সামনে কোনো পথ খোলা নেই, তাকে নত হতে হবে সেনাবাহিনীর সামনে, এবং দেখতে হবে যে ভারতের বিরুদ্ধে যদি মৌলবাদী কথা না বলা যায়, ভারতের বিরুদ্ধে যদি বিদ্বেষ না করা যায়, তাহলে বাংলাদেশে তিনি টিকে থাকতে পারবেন না আভ্যন্তরীণ ভাবে। আর একই সঙ্গে সাধারণ নাগরিকদের বোঝাবেন যে না, পাকিস্তান আমার সঙ্গে আছে, চীন আমার সঙ্গে আছে, এবং যতই আফগানিস্তান আমাদের সঙ্গে দূরত্ব থাকুক না কেন, আমেরিকা একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তৈরি করার চেষ্টা একেবারেই করুক তাই না কেন। স্যার, অর্থাৎ কোথাও গিয়ে যেমনটা মনে হচ্ছে যে ইউনূস যেন আবারও কোথাও গিয়ে ভয় পাচ্ছে, তিনি নিজেই বুঝতে পারছেন না যে কোন পদক্ষেপ নেবেন। একবার তিনি মার্শাল ল চালু করতে চাইছেন, হয়তো মনে হচ্ছে তিনি সেটা নামিয়ে ভয় দেখাতে চাইছেন ভারতবর্ষকে, আবারও ভারতবর্ষের যে অংশ, সেই অংশকে তারা পাকিস্তানের বলে দাবি করছেন, বিভিন্ন ধরনের জল্পনা তিনি উস্কে দিতে চাইছেন। কিন্তু আদতে কোন দিকে গড়ায় এই গোটা পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট, আমাদের নজর থাকবে। আজকের সাফ কথায় থাকার জন্য প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে বিশ্বজিৎ চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তিনি রয়েছেন, এবং আপনাকেও ধন্যবাদ। বিশ্বজিৎ দাস, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অমিতাভ কাঞ্জিলাল স্যার, আপনাকেও ধন্যবাদ সাফ কথায় আজকে থাকার জন্য। আমাদের সঙ্গে এর আগে ছিলেন প্রাক্তন সেনাকর্তা মোহন রাও। এবং আজকের মতো সাফ কথা এখানে শেষ করতে হচ্ছে, আলোচনা চলবে আবারও, এরপর চোখ রাখুন খবরে।